আসসালামু আলাইকুম। ঢাকা সিনেমায় ফ্লপ দিয়ে রেকর্ড করা নায়িকা নিপুণ আক্তার সিলেট বিমানবন্দর দিয়ে পালিয়েছেন। তার ফোনে সর্বশেষ যে স্থান থেকে কথা বলা হয় সেটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে বসে তিনি 6বার ফোনে কথা বলেন, যার মধ্যে 2বার নিজের পরিবারের সঙ্গে আর বাকি 4বার তার বালিকানাথী স্পা সেন্টারে কর্মরত সুলতানার সঙ্গে। আমি নিপুণের বাবা আর শেখ সেলিম একই বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। এখন শুনছি বাবার বন্ধুর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছে নিপুণ। ক্ষমতার লোভ মানুষকে এতটা নিচে নামাতে পারে, এই বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি অবশ্যই লজ্জাজনক। এটি শেখ সেলিমের নম্বর আর এটি ফ্লপ নায়িকা নিপুণের বাংলাদেশি নম্বর। বিগত 6 মাসের এমন কোনো দিন নেই যেদিন একাধিকবার এই নিপুণ আর শেখ সেলিমের কথোপকথন হয়নি। এর বাইরে কার কার সঙ্গে কখন কখন কোন কোন স্থানে গিয়ে নিপুণ আক্তার কথা বলেছেন তার সমস্ত ডাটা PDF আকারে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে, যে গ্রুপে কমেন্টে থাকা লিঙ্কের মাধ্যমে আপনি এই ভিডিও শেষ হওয়ার পরেও যেতে পারবেন। কিন্তু নিপুণ আক্তারের মাফিয়া হয়ে ওঠার গল্পটা যদি এই মুহূর্তে মিস করে ফেলেন, পরে কিন্তু আমি আপনাদের কখনোই গল্পটা বলবো না। অতএব টেলিগ্রাম গ্রুপে যাওয়ার আগে শুনুন কিভাবে মাফিয়া হয়ে উঠলো এই স্বামী পরিত্যক্তা পুরুষ ক্ষেপণ নারীটি। ও ছিল রক্ষিতা, তার আর কি তার অপকর্মের কোনো শেষই নাই। নিপুণ আক্তার ছিল কুমিল্লার মেয়ে, রাশিয়া আমেরিকা ঘুরে বিয়ে করেন এই ভদ্রলোককে। কিন্তু যেহেতু আমরা জানি কোনো নারীর সেই খিদা লাগলে ওই সুরঙ্গে হাতি ঘোড়া কেন ট্রাক জাহাজ ঢুকলেও ওই সুরঙ্গের খিদা মেটানো সম্ভব না, যার পরিণতি স্বামীর সঙ্গে ডিভোর্স। আর আমরা এও জানি ডিভোর্স হওয়ার পর এই নিপুণ তার শরীরের কাপড়ের সঙ্গে সঙ্গে লাজ লজ্জা শরম হায়া পর্দাটাও গুলিস্তানের আন্ডারগ্রাউন্ড মার্কেটে পাইকারি দরে বিক্রি করে দেন। যার প্রমাণ হিসেবে দেখা যায় নিজের বাবার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু শেখ সেলিমের বিছানা গরম করতেও বিন্দু মাত্র ইতস্তত বোধ করে না এই নিপুণ আক্তার। এবং সে শেখ সেলিমের ভয় দেখায়া আমাকে, আমি বাংলাদেশে যেতে পারতাম না, বুঝছেন, শেখ সেলিমের খালি ভয় দেখাইতো। একদিন 2 দিন না, টানা 16 বছর এই নিপুণের সঙ্গে সম্পর্ক ছিল শেখ সেলিমের। ম্যাডামের সঙ্গে শেখ সেলিমের প্রতিদিনই দেখা হইতো। 16 বছরের উপরে তাদের সম্পর্ক। বয়ানের 4 নম্বর রোডের একটা বাসায় আর কি তারা দেখা করতো। এই বাসাটা মনে হয় শেখ সেলিমের হতে পারে, সেই বিষয়ে আমি কিছু জানি না। তবে বাসায় 2 জনে থাকতেন, ভিতরে কি হতো সেটা আমি জানি না। তবে একবার ঢুকলে 10-12 ঘন্টা তারা থাকতো। বেশ্যা 3 প্রকার: 1 দৌলতদিয়া পাটুরিয়া কমলাপুরের, 2 ধানমন্ডি কলাবাগান মিরপুর মোহাম্মদপুর উত্তরার ফ্ল্যাট ভিত্তিক, 3 রেডিসন গুলশান বনানী ভিত্তিক। এই 3 ধরনের দেহ ব্যবসায়ীকে একটি নির্দিষ্ট পরিমাণের টাকার বিনিময়ে পাওয়া গেলেও নিপুণ বা শোবিজ জগতের তারকাদের সিস্টেমটা একটু আলাদা। এরা হচ্ছে প্রিমিয়াম দেহ ব্যবসায়ী। তাদের টার্গেট ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব আর প্রভাবশালী রাজনৈতিক নেতা বা ব্যবসায়ী। প্রিমিয়াম পথে তাদের বিষয়টি অর্থের মাপকাঠিতে হয় না, তাদের দিতে হয় সরাসরি সম্পদ। সেই সম্পদের একটি অংশ হিসেবে নিপুণ পায় স্পা বডি মাসাজ পার্লার। এই পার্লারে আমার টিম কথা বলতে গেলে জানতে পারে এই পার্লারে নাকি ছেলেরাও আসে। ছেলেরা আসে, এই পেডিকিউর ম্যানিকিউর করে না, আপনার হচ্ছে নখ কাটা হয়, এই দেওয়া ছেলেরা কি আসলে গুলো করে, আপনি করেন দেখেন। আমি আমার স্যালারি পাই 12,000 টাকা, আমি কেমনি এইটা করবো। কিন্তু এই পার্লারে আসলে কি হয় সে বিষয়ে নিপুণের পার্লারে কর্মরত এক নারী জানান, অসামাজিকতার চূড়ান্ত লেভেলের যত কাজ আছে তার সবই হয় নায়িকা নিপুণের এই স্পা পার্লারে। যদি কোনো মেয়ে কোনো কিছু করে থাকে সেটা তার পেটের দায় করছে। প্রথম দিকে নিপুণ আপার স্পা সেন্টারে এমন কোনো খারাপ কিছু ছিল না, সবাই মোটামুটি নারী কেন্দ্রিক কি মানুষ ছিল, পুরুষরা তেমন আসতো না। তবে ধীরে ধীরে পরের পর্যায়ে পুরুষ আসা শুরু করে। বডি ম্যাসাজের সাথে তাদের অন্যান্য কাজ করানো হয়, খারাপ কাজ যেগুলোকে বলে। অনেক মেয়েরই আসলে ব্ল্যাক মানি করে করছে, অধিকাংশ মেয়ে আর কি এসব করতে চায়নি, কিন্তু পেটের দায় এসব আমাদের করতে হয়েছে। এই বনানীর মতো অভিজাত সামাজিক এলাকায় বছরের পর বছর ক্ষমতার প্রভাব দেখিয়ে অসামাজিক ব্যবসা করে যাচ্ছে নিপুণ আক্তার। চেয়ে চেয়ে দেখা বাদে কারো কিছু করা ছিল না, কারণ নিপুণ আক্তারের পকেটে রয়েছে শেখ সেলিম। আর আমার বিজনেসটা কে ওপেন করেছে ওনাকে আগে সেটা দেখতে হবে। আমার ওপেনিংটা কিন্তু করেছে শেখ সেলিম আঙ্কেল। শেখ সেলিমকে জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে তিনি বলেন, ইউনুস কি পশুর ডাক্তার, মাছের ডাক্তার না গরুর ডাক্তার? ডাক্তার তো আছে, নাম হলো কি ডক্টর ইউনুস। উনি পশুর ডাক্তার না মাছের ডাক্তার না গরুর ডাক্তার না বাংলাদেশের মানুষের সর্বনাশের ডাক্তার? যিনি ডাক্তার এবং ডক্টরের পার্থক্য বোঝেন না তিনি ছিলেন আমাদের প্রতিনিধি, এবং তিনি যে এত বড় ভুলের উপর বসবাস করছেন সেই ভুলটি শুধরে দেওয়ার মতো মানুষও সে সময় ছিল না। বলা হয় শেখ হাসিনার পর এই শেখ সেলিমই সবচেয়ে বড় ক্ষমতাধর। তার সঙ্গে যে বা যারা ক্ষমতায় থাকাকালীন পর্যন্ত দেখা করতে গিয়েছিলেন সকলের প্রথম কাজ ছিল তাকে পা ধরে সালাম করা। শেখ সেলিমের পা ধরে সালাম করেনি এমন কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগে পাওয়া যাবে না। আর সেই শেখ সেলিমের শুধু হাত না, পুরো শরীর পড়েছে এই নিপুণের উপর।
সেই ক্ষেত্রে নিপুণ কি লেভেলের ক্ষমতাবান ছিল চিন্তা করুন। ঠিক আছে, যার কারণে এগুলো হইতেছে। আমি বারবার বলছি, এবং যত জোর দেখাইতো আমাকে, ক্ষমতার ভয় দেখাইতো আমাকে, কত কিছু, মানে একটা যে নির্বাচিত মানুষকে ই করে ফেলছে। সবকিছু শেখ সেলিমের ইন্ধনে করতো। আর কি করবে? সেই তো সত্যি, এটা একমাত্র শক্তি তার, এইগুলো সব। নির্বাচনের পরে অনেক এফডিসি যেতে পারতেন না, করতেন না, এটা সবকিছু তো শেখ সেলিমের জন্যই করেছে, তাই না? সবকিছু ওনার সব ওনার এই কারণে আমি আসতে পারতাম। আমি বললাম ওখানে যে কি করবো করোনাকালীন, তা বললাম কি বলবো, বলবেন যে শেখ সেলিম পাঠাইছে আপনাকে। কে বলেছে এটা নিপুণ আমাকে ফোন করে বলছে এবং জিয়াসমিন বলছে। জনসমর্থন না থাকায় 2022-এ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে নিপুণের হেরে যাওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু নিপুণের এই হেরে যাওয়া থেকেও জিতে যায়, কারণ ততদিনে নিপুণ জেনে যায় সবাইকে না, খুশি শুধু একজনকে করলেই হয়। অতএব শেখ সেলিম যেহেতু খুশি ছিল, সেহেতু আদালতের খুশি না হয়ে উপায় নেই, কারণ সে সময় নিপুণের মতো শেখ সেলিমের কাছে আদালতও এক প্রকার বেশ্যা ছিল। অতএব বেশ্যা তো বেশ্যার পক্ষে রায় দিবে। রায় কি আপনি খুশি আপু? আপনি কি আবার চেয়ারে বসবেন কিনা আজকে? আলহামদুলিল্লাহ, চেয়ারে বসা নিয়ে এখানে কোনো কথা না। আমরা এসেছি একটা ন্যায় বিচারের জন্য। সামান্য আদালত আমাকে ন্যায় বিচার দিয়েছে, এটাই। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। ওয়েলকাম মুভিতে ডনের ভূমিকা অভিনয় করা নানা পাটেকর নায়িকার প্রেমে মজে সিনেমা অভিনয় করা শুরু করে। একই অবস্থা বাস্তবে বাংলাদেশেও ঘটে, যখন ফ্লপ নায়িকার প্রেমে মশগুল হয়ে বাবার বয়সী শেখ সেলিম সিনেমায় নাম লেখাতে যান। প্রেমের কোন স্তরে থাকলে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর আসনে বসে থেকেও সামান্য শিল্পী সমিতির নির্বাচনে জয়ী করতে 17 বার ফোন দেওয়া হয়। সরাসরি শেখ সেলিম সাহেবের টেলিফোনটা, মোবাইলটা মানে সোহানের মাধ্যমে আমার কাছে এনেছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু আমাকে টেলিফোন করেছে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। নিপুণের ফোনের ট্র্যাক রেকর্ড বের করে জানতে পারি একটি স্পেশাল জায়গায় প্রতিদিন যাতায়াত করতেন তিনি। এমন কোনো দিন নেই যেদিন তিনি সেখানে যেতেন না। আপনাদের সুবিধার জন্য জানাচ্ছি, এই ভবনটি হচ্ছে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স। পার্লার আর ক্ষমতার সঙ্গে সঙ্গে নিপুণকে রাজুকের সঙ্গে ট্যাগ করিয়ে দিয়ে তার হাতে আলাদিনের প্রদীপ তুলে দেন শেখ সেলিম। বলতে গেলে গোটা রাজুকেই নিপুণ তার হাতের ইশারায় চালাতো। নিপুণ আর মাহবুবের উপরে একটু কথা বলে এমন লোক খুঁজে পাওয়া যেত না। আর এই মাহবুব নিজেকে শেখ সেলিমের ডানার হিসেবে পরিচিত দিত। এক কথায় রাজুকে সবাই এই মাহবুবকে ভয় পেত। মাহবুব হোসেন এই রাজুকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। নিপুণের যত ক্লায়েন্ট আছে, এই সব ক্লায়েন্টের কাগজপাতি এই মাহবুবের হাত ধরে রাজুকের অফিসে পাঠানো হতো, আর রাজুকের কর্মচারীরা ভয়ে এইসব কাগজে অ্যাপ্রুভাল দিয়ে দিত এবং বিনা শর্তে দিত। তার বিনিময়ে কোনো টাকা পয়সা চার্জ করতো না। বেশিরভাগ সময় ক্লায়েন্টকে নিপুণ মাহবুবের কাছে পাঠাতো। সেখানে আর কি নিপুণ তাকে মাহবুবকে বলে দিত যে এত টাকা দিতে হবে, ক্লায়েন্টকে বলে দাও। তারপর সেই অনুসারে ক্লায়েন্ট মাহবুবের কাছে টাকা দিত, আর সেই টাকা নিপুণের অ্যাকাউন্টে পরে মাহবুব ট্রান্সফার করে দিত। প্রত্যেকটা কাজের জন্য 8 তলা যদি ভবন হয় তাহলে 20 থেকে 25 লাখ টাকা, আর 10 তলার বিল্ডিং এর জন্য 50 লাখ টাকা নিত এই নিপুণ। ধীরে ধীরে এসব কালশব্দের মুখোশ উন্মোচন করতে হবে। কমেন্টে দেওয়া টেলিগ্রাম গ্রুপের সঙ্গে সংযুক্ত হতে পারেন। মনে রাখতে হবে, শেখ হাসিনা পালালেও বিগত সরকারের অসংখ্য বীজ এখনো বিদ্যমান। এই কারণে নিপুণ সিলেট দিয়ে পালিয়ে গেলেও কেউ ঠাওর করতে পারেনি। নিঃসন্দেহে তার খরিদ্দার তাকে বলে দিয়েছিল এই রাস্তাটি খালি আছে। নিপুণ যা করেছে এর বিচার এদেশের মাটিতে হবে, কিন্তু এর বাইরে যে সকল অভিনেত্রীরা বিগত সরকার থেকে সুবিধা নিয়েছে তারা যাতে পালাতে না পারে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর এই খেয়াল রাখা সম্ভব হবে যদি কিনা দেশের প্রতিটি স্থান আওয়ামী বীজমুক্ত হয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের কিছু মূল্যবান মন্তব্য কমেন্টগুলো পড়া যাক। হ্যাঁ, ভিডিওটা আমরা যা দেখলাম অস্থির ছিল ভিডিওটা। এর কিছু কমেন্ট দেওয়া যাক। আমরা অনেক অজানা বিষয় জেনেছি ভিডিওর মাধ্যমে, আপনারা সেটাকে কিভাবে মূল্যায়ন করছেন এগুলো আমরা একটু দেখি। দিন শেষে এইসব চামড়া ব্যবসায়ীরা পরকালে আল্লাহর নিকট দাঁড়াতেও পারবে না। 100% রাইট। আমরা ভাবি না এগুলো আসলে। ক্ষমতা আমাদেরকে সবকিছু ভুলিয়ে দেয়, তাই না? রাইট। শুধু হাত না, পুরো শরীর পড়েছে এই নিপুণের উপর। এটা সেরা লাইন ছিল ভাই। ও আসাম। এটাই হলো সাংবাদিকের স্বাধীনতা। সত্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার ভিডিওর জন্য সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে দিলাম। সো আপনারাও প্লিজ এই ভাইয়ের এই ভিডিওর মেন ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অবশ্যই আপনারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। ওকে, সো আশা করছি অনেক ভালো ভালো আপনারা নিউজ পাবেন। সত্য বলিষ্ঠ কণ্ঠস্বরের মতো নিউজগুলো পাবেন আপনারা। ওর নামে এতদিন প্রতিবেদন আর এই উপকরণের প্রমাণ পাওয়ার পরেও সে এয়ারপোর্ট দিয়ে কেমনে পালিয়ে গেল? এয়ারপোর্ট কর্মকর্তারা কি কিছু জানতো না? আসলেই তো তাই। লিটন মালয়েশিয়া থেকে দেখছি
ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। তারপরে 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 শেখ পরিবারের আসল পরিচয়। সত্যি কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি আপনারা অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন, অনেকে যে নিপুণ পালিয়ে গেছে এটা কিভাবে হলো, তাকে ধরা গেল না কেন, এই বিষয়গুলো বলছেন আপনারা। সত্যি আজকের এই ভিডিওটা আমি উপভোগ করেছি নিজে অনেক। আপনার যদি উপভোগ করে থাকেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। Thank you so much for watching this video. See you again. Assalamu alaikum.